গুড মর্নিং। আজকে আমাদের যোধপুরের থার্ড ডে, মানে লাস্ট ডে। আর আমি এখন যেখানে আছি সেটা হলো গুডা গ্রাম। আমরা করছি এখন, আমার সামনে দিয়ে একটা হরিণ চলে গেল এক্ষুনি। আমরা যেটা করছি সেটা হলো বিষ্ণই ভিলেজ সাফারি ট্যুর। বিষ্ণই হলো এখানকার একটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। ওদের গুডা একটা গ্রাম আছে। এবারে বিষ্ণই সম্প্রদায় কেন ইম্পর্টেন্ট বা আলাদা কি, সেটা হলো যে এরা গাছ হোক বা প্রাণী হোক এদেরকে খুব মানে প্রোটেক্ট করে চলে, কখনো এদের ক্ষতি করে না। তো এই ব্যাপারে আমি বলবো ডিটেলসে। আপাতত সামনে দিয়ে কতগুলো ডিয়ার গেল, ব্ল্যাক বাক যেটাকে বলা হয়, খুব রেয়ার, আর এখানেই একমাত্র দেখতে পাওয়া যায়। সেটা আমি দেখতে এসেছি, আর অনেকগুলো দেখতে পেয়েছি। এদের মানে দুধ খাওয়ানো দেখতে পেয়েছি, দুটো ব্ল্যাক বাকের মধ্যে লড়াই হচ্ছে সেটা দেখতে পেয়েছি, মেল ফিমেল দেখতে পেয়েছি, নীল গাই দেখলাম, ময়ূরের পালক দেখলাম। অ্যাকচুয়াল ময়ূরও দেখেছি, আমি ঝোপের মধ্যে ছিল, অতটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু ময়ূরের পালক দেখেছি অরিজিনাল। সব তোমাদেরকে দেখাবো, চলো এখন দেখা যাক। সামনে তোমাদের দেখাচ্ছি আমি। আমার হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাবে না ব্ল্যাক বাকগুলো, কিন্তু দেখো যেটুকু দেখা যায়, বাকিটা আমি পরে বলছি। সামনে দেখো পুরো ব্ল্যাক বাকের পুরো ঝুন্ড বসে আছে, দেখো। আমরা নাকি খুব লাকি, আমাদের গাইড বললো, তাই জন্য এতগুলো একসাথে দেখতে পেয়েছি। এই ব্ল্যাক বাগ শিকার করেই এই গ্রামে সলমান খান এখনো মনে হয় জেলের চক্কর কাটছে। দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব মেল, কারণ এদের মাথায় শিং আছে। যেগুলো ফিমেল হয় সেগুলোর মাথায় কোনো শিং থাকে না। এখানে দেখো যেগুলো ম্যাচিওর সেগুলো কালো রঙের দেখতে, কয়েকটা আবার ব্রাউন রঙের দেখতে। সেগুলো বড় হলে সেগুলো ব্ল্যাক হয়ে যাবে। চলে যাচ্ছে, দেখছো। সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা হলো খেজড়ি গাছ। এই গাছটা, এই গাছটাতে মে জুন মাসে একটা ফল হয়, সেটার নাম হলো সাংরি। তো ওই সাংরি আর এখানে আরেক ধরনের বীজ আছে খের বলে, সেইটা মিলিয়ে এখানকার খের সাংরি খুব পপুলার খাবার রাজস্থানে। এর এটা 2 মাস হয়, কিন্তু প্রায় 2-3 বছর স্টোর করা যায় ফলটা। আর এই ঝিলটার মধ্যে অনেকগুলো মাইগ্রেটেড বার্ড আছে, আমি খুব একটা ভালো নাম জানি না বলে বলতে পারবো না,
তবে এই দেখো এই মাঝখানে একটা বড় মতন যে ঘুরে বেড়াচ্ছে এইটা, এটা এখানে খুব আসে নাকি। ব্ল্যাক বার্ড এসেছিল ওখানে জল খেতে, এটা বুঝতে পারছো? হাতে তৈরি করা তালাব, এটা পুরো হাতে খোঁড়া হয়েছে এটাকে যাতে জলটা স্টোর করা যায়, তাই জন্য। छिपा का मतलब छपाई करने वाले जो छापते हैं उनको छिपा बोलते हैं। और हम लोग नेचुरल डाई यूज़ करते हैं, केमिकल्स यूज़ नहीं करते। तो ये जो पीस है फिनिश होकर ऐसा बन जाएगा। इसको 5 बार प्रिंट करना पड़ता है, मीन्स 5 प्रोसेस में एक पीस बनेगा, 5 स्टेप में। तो सबसे पहले हम प्रिंट करेंगे येलो कलर, ये हल्दी है, टर्मरिक। फिर हल्दी चेंज होती है रेड कलर में। कैसे? यस, हाउ डज, जब हम इस पे नींबू अप्लाई कर देंगे, बिकॉज इतना गाढ़ा हो जाता है? बिकॉज लेमन सिट्रिक एसिड होता है, हल्दी को रेड करेगा तो हल्दी रेड में टर्न हो जाएगी। ये केमिस्ट्री है, लिटमस सिट्रिक एसिड। फिर थर्ड प्रोसेस में ये टब है, इसमें है मड, गम, सोप, क्ले एंड कुकिंग ऑयल, सब इसके अंदर मिक्स्ड है। इसको बोलते हैं दाबू। दाबू ब्लॉक प्रिंट की ओल्डेस्ट टेक्निक होती है। मिक्स ऑल टुगेदर एंड प्रिंट टॉप ऑन द रेड लाइक दिस। फिर इसको ड्राई करते हैं। ड्राई करने के बाद पूरा पीस, ये जो इंडिगो डाई है ब्लू कलर, उसके अंदर डिप कर देंगे, डुबो देंगे। अब जहाँ ये मड होगा वहाँ पे ब्लू कलर नहीं चढ़ेगा, बिकॉज मड इज प्रोटेक्टिंग द रेड कलर फ्रॉम ब्लू। दैट्स आई प्रिंट मड टॉप ऑन रेड कलर। बैकग्राउंड इसका ब्लू हो जाएगा, फिर गर्म पानी से वॉश कर देंगे, मड निकल जाएगा, डल रेड ब्राइट हो जाएगा, बैकग्राउंड इसका ब्लू हो जाएगा। ऐसे बनता है पीस। ये ब्लॉक होते हैं, कैमल ब्लॉक, डिजाइन। हाँ, ब्लॉक्स होते हैं वुडन, एंड कारपेंटर्स ब्लॉक्स बनाते हैं। एंड हमारे पास मोर देन 20,000 ब्लॉक्स इस टाइप के, 20-25 हज़ार ब्लॉक्स हैं ऐसे। वैसे हमारी फैमिली यहाँ नहीं है, हम रहते हैं गांव में, हमारा फार्म हाउस है, वहाँ पे वर्कशॉप बना हुआ है, तो वहाँ पे 72 पीपल काम करते हैं ब्लॉक प्रिंटिंग। ये तो एरिया आता है विलेज सफारी में, इसलिए छोटा सा एक लर्निंग प्रोसेस दिखा है, बट काम स्किल में होता है। काफ़ी लोग हैं, कलर से, टेबल से, ये कलर रहते हैं? रफ एंड टफ होता है, वॉशिंग मशीन में धो सकते हैं, देसी घी है, प्योर चीज़ है। आपको दिखाता हूँ मेरे पास जो कुछ फिनिश।
मिल से ये पर मिल है? बिल्कुल है मैम, यहाँ से 50 किलोमीटर दूर मिल है, पाली महाराजा मिल करके, ये उस मिल का सेट है। मैडम मील आज से नहीं है, पाली के अंदर ये जो मील है वो तकरीबन 150-200 साल पुरानी मील है। इसमें मैम ये एक कारपेट बनाने में कितने देर लगता है? ये जब पूरा बनेगा तो इसको बनाने में 1 month and 5 days अराउंड लगेगा। तो आप एक दिन में तकरीबन कितना तक बना लेते हो? एक दिन में मैडम मैक्सिमम अगर इस डिज़ाइन में बनाऊंगा तो ये साइज में 4-5 इंचेस बनेगा, यहाँ से लगा करके यहाँ तक। एक दिन में? हाँ, ये आप देख रहे हैं ना, इसके धागे बहुत पतले होते हैं और ईच थ्रेड को जब पंजे से वीव करते हैं तो बहुत ही कम स्पेस कवर करता है। जब हम लोग इस प्रोसेस से थ्रेड जो डाल रहा हूँ 26 टाइम डालूंगा तब जाके 1 इंच बनेगा ये। और ये हर ईच टाइम इसको डालने के बाद इंटरलॉक होता है। एक्चुअली में मोस्टली आपने कारपेट देखे होंगे जो एक साइड से काम आते हैं, पर हमारे ये जो कारपेट Reversible। दोनों तरफ से यूज होंगे। उनका कारण होता है इंटरलॉकिंग। इंटरलॉक में एक थ्रेड को डाल के जो पूरा फिनिश किया जाता है एक बार के लिए, फिर इनको लॉक करना होता है। जैसे ही हम लोग इन स्टिक्स को अप एंड डाउन करते हैं तो ये जो वॉर्पिंग की जो लेयर्स होती हैं वो चेंज होती हैं, और आफ्टर अप एंड डाउन ये इस टाइप का लॉक आता है इन थ्रेड के आगे। इसी के कारण इनके पैटर्न रिवर्सेबल बनते हैं और ये बनाने के लिए आगे भी बढ़ते हैं। तो मेनली अगर ड्यूरेबिलिटी जो है इनकी वो भी इंटरलॉकिंग के कारण ही है। अगर फ्यूचर में आप इनको यूज़ कर रहे हैं और इनका डैमेज यहाँ कहीं से डैमेज हो गया तो डैमेज कभी बड़ा नहीं होगा, जहाँ है वहाँ स्टॉप हो जाएगा। আমরা এখন এসেছি অন দ্য রক্স বলে একটা দোকান আছে যোধপুরে, ভীষণ 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 ফেমাস, উমেদ ভবনের কাছেই এটা। এখানে আমরা খেতে এসেছি আজকে লাঞ্চ, আর এখান থেকে খেয়ে আজকে আমরা যাব উমেদ ভবনে। আর যে ঘুরলাম বিষ্ণই ভিলেজ সেটার সম্বন্ধে ওখানে তো কিছু বলা হলো না, তো আমি জানিয়ে রাখি বিষ্ণই হলো একটা হিন্দু সম্প্রদায়ের একটা কমিউনিটি। মেনলি এটা রাজস্থানেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে পশ্চিমী রাজস্থান মানে যোধপুর জয়সলমেরের দিকে। কিছু কিছু আছে যারা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই দিকটাতেও দেখতে পাওয়া যায়, কিছু কিছু আছে, বেশিরভাগ এই দিকটাতে। তো এদের একটা হিস্ট্রি আছে, সেটা হলো 1730 সালে, যদি আমি ভুল না হই থাকি 1730 সালে ওদের ওখানে খেজড়ি বলে একটা গাছ আছে। আর তার আগে বলে রাখি খেজড়ি, ব্ল্যাকবাক এগুলোকে ওরা প্রায় ভগবান রূপে পুজো করে। মানে ওখানে ওরা মানে কমিউনিটিকে খুব মানে প্রোটেক্ট করে রাখে। কোনো টাইপের গাছ কাটা, কোনো টাইপের প্রাণী হত্যা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ পুরো বিষ্ণই ভিলেজের মধ্যে। আর কোনো টাইপের গাছ কাটা না, একমাত্র একটা টাইপেরই গাছ আছে বাবুল বলে, এরা বলে বিলেতি বাবুল, সেই গাছটাই একমাত্র কাটা হয়, কারণ সেগুলো নাকি অন্যান্য গাছের ক্ষতি করে ওরাও বলে ওটা, এবং ওটাই একমাত্র কাটা হয়, তাও জ্বালানোর জন্য, শুধুমাত্র কাঠ টাইপের যে জ্বালানোগুলো হয় সেগুলোর জন্য। তো এই হলো ব্যাপার। আর ওখানে ওদের ওখানে 1730 সালে তখনকার দিনই যোধপুরের রাজা ছিলেন, উনি মানে সেনা পাঠান খেজড়ি গাছ কাটানোর জন্য ওখানকার কাঠ দিয়ে যোধপুরের ফোর্টের কিছু কাজ হবে বলে। তো ওখানকার লোকেরা শুরু হন, একজন মহিলা ছিলেন অমৃতা দেবী বলে,
তিনি ওই খেজড়ি গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েন যে খেজড়ি গাছ কাটতে দেওয়া কোনোভাবেই যাবে না। और ऊपर से अगर चढ़ के देखेंगे तो कैसे वो प्लान এটা হলো বাথরুমের স্কেচ, এটা হলো লাউঞ্জ রুম, এটা হলো ফাউন্টেন রুম, আর এটা হলো মহারানীর বাথরুম। দেখো প্ল্যান করা ফার্নিচার, এটা হলো রুম নাম্বার 4-এর ফার্নিচার, এটা হলো রুম নাম্বার 22 আর 23-এর ফার্নিচারের স্কেচ, আর এটা হলো ইন্টেরিয়র ডিজাইন। এটা স্টিফেন নরব্লিং নামে কোনো পোল্যান্ডের কোনো পেন্টার, যিনি তো 10 বছর ধরে এখানে পেন্টিং করেছিলেন। বিভিন্ন টাইপের রুম, আর এটা হলো আন্ডারগ্রাউন্ডের সুইমিং পুল আছে এখানে, সেইটা। এটা নাকি ইজিপশিয়ান স্টাইলে নাকি পার্বতী আর মহাদেবের ছবি বেডরুমে কোনো আছে। এটা এই পোল্যান্ডের যিনি নরব্লিং তার আঁকা। আর এগুলো এইখানে যে আঁকাটা আছে এবং এইখানে যে আঁকাটা আছে, এটা পুরোটাই। আর ফ্যানগুলো দেখো, দুটো করে ব্লেড। এটা হলো মহারাজা গজসিংজির বাবা। গজসিংজি হলো এখনকার বর্তমান যিনি রাজা, আর তিনি, তার বাবা হলো এটা, আর এটা তার মা। এটা হলো মহারাজা গজসিংজি 4 বছর বয়সে যখন তার রাজতিলক হচ্ছিল। এটা তার কলেজে পড়ার সময়কার, এটা তার বর্তমান ছবি। বর্তমানে এই ফ্যামিলিটা এই উমেদ ভবন প্যালেসে থাকে। প্যালেসটার কিছুটা অংশ মিউজিয়াম, বাকিটাতে বাইরের জন্য এন্ট্রি নয়, সেখানে এরা থাকে বর্তমানে। আর এটা হলো গজসিংজির বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি। প্রিন্স চার্লস যখন এসেছিলেন তখনকার ছবি এটা। এটা দেখো, এগুলো হলো তখনকার দিনের ঘোড়ার গাড়ির যেগুলো লাগানো ছিল অন্ধকারে চলার জন্য, এগুলো লাগানো থাকতো, এগুলোর মধ্যে আলো জ্বলতো। এই দেখো, এই ঘোড়ার গাড়িটা দেখো, এই চারপাশে যে এইগুলো ছিল সেগুলো খুলে এখানে লাগানো আছে। এটা হলো গজসিংজি যার ছবি বাইরে দেখালাম, তার রাজতিলকের সময়কার ছবি। এগুলো দেখো, এখানকার শাহী যে কাপ প্লেট সেগুলো, এগুলো কিন্তু গোল্ড। যেগুলো দেখছো গোল্ডেন কালার, সেগুলো কিন্তু গোল্ডের। এগুলো দেখো, এগুলো কিন্তু বেলজিয়ান গ্লাস, নর্মাল নয়। এই দুটো তখনকার দিনের 3D পিকচার। দেখো, এদিক থেকে এক ধরনের, সামনের দিক থেকে এক ধরনের, আবার এই পাশ থেকে অন্য ধরনের।
থেকে যে অটোটা করে আমরা গেছিলাম সেই অটোটাই দাঁড়িয়েছিল কিছুক্ষণ, কায়রানে রেখে ড্রপ করলো পুরোটা, মানে আমরা যে অন দ্য রক্স গেছিলাম সেখান থেকে অনুধাবন ড্রপ, তারপরে সেখান থেকে পিক আপ করে আবার এখানে ড্রপ, পুরো নিল 500 টাকা। অনুধাবনের পার্কিং জাস্ট 20 টাকা। তো এখন আমরা এসছি সানসেট না, এখানে বোটিং হয় সবসময়, দু টাইপের হয়, একটা স্পিড বোট হয়, একটা নর্মাল বোটিং হয়। আমি নর্মাল বোটিংটাই করবো, 100 টাকা চার্জ। ভেতরে ঢুকবো এখন বোটিং করার জন্য। সানসেট হচ্ছে, হোপফুলি ভালোই লাগবে। এখান থেকে আজকে আমরা ডিরেক্ট হোটেল যাব, আর কোথাও যাবো না, কারণ কালকে অনেক ভোরবেলাতে ট্রেন আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের দেখাবো সানসেটের বোটিং, তারপরে ডিরেক্ট হোটেল।